আমার বড়ই আফসোস হচ্ছে, আমার জন্য না, তাদের জন্য আফসোস হচ্ছে যারা এখানে কোনোদিন আসতে পারেনি আর কোনোদিন আসতে পারবে না। আফসোসের শুরুটা হয়েছিল আরও আগেই, যখন হঠাৎ করেই মেঘ এসে ঘিরে ধরেছিল আমাকে। পথের অসংখ্য ঝর্ণা শোনাচ্ছিল এমন এক সুর যা আগে কোনোদিন শুনিনি। তারপর বৃষ্টির সঙ্গে বরফের ছোট্ট ছোট্ট দানা ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে। ঠিক তখনই মনে হয়েছিল যে পথে এত সৌন্দর্য লুকিয়ে আছে, সে পথে হয়তো খুব কম বাংলাদেশি হেঁটেছে, অথচ এই পথই আমাকে নিয়ে এসেছে হিমালয়ের অন্নপূর্ণা, ধৌলাগিরি আর ফিশটেলকে সবচেয়ে কাছ থেকে দেখার এক অসাধারণ অথচ অবিশ্বাস্য রকম আন্ডাররেটেড ট্রেক, ঘোরেপানি পুন হিলে। এই ট্রেকে যেতে সবার আগে পৌঁছাতে হবে উল্লেরি। এই পর্যন্ত জিপেই যেতে হবে, তারপর শুরু হবে মূল ট্রেকিং। অবশ্য ঘটনা শুরু হয়েছে আরও একদিন আগে, নেপাল ট্যুরিজম বোর্ড থেকে। পোখারাতে এসে হিমালয় রেঞ্জের যে কোনো অংশে ট্রেকিং কিংবা ভিজিটের জন্য প্রয়োজনীয় পারমিট নিতে হবে এখান থেকেই। জনপ্রতি 1000 নেপালি রুপি দিয়ে পারমিট করে নিয়ে আমি আর আমার সফরসঙ্গী হৃদয় অপেক্ষা করছি পরদিন সকালের। ঘোরেপানি যাওয়ার জন্য আমাদেরকে সবার আগে আসতে হয়েছে এই হরিচকে। এখান থেকে শেয়ার জিপ পাওয়া যায় গান্দ্রুকের উদ্দেশ্যে যাওয়ার জন্যে, আবার ঘোরেপানির উদ্দেশ্যে যাওয়ার জন্য। খুব সম্ভবত উল্লেরি পর্যন্ত আমরা জিপে করে যেতে পারবো। এই জিপ আমাদের উল্লেরি নামিয়ে দেওয়ার পর সেখান থেকে বেশ খানিকটা ট্রেকিং করতে হবে আমাদের। রাজুদার জিপে উল্লেরির পথে শুরু হয়েছে রোমাঞ্চকর যাত্রা। এইরকম জিপে উল্লেরি পর্যন্ত যেতে জনপ্রতি 1250 নেপালি রুপি খরচ হয়। যদিও দুর্দান্ত পথের ভিউ আর লুমলে গ্রামের ছোট্ট টি ব্রেকের মোহে পড়ে খরচের কথা একবারের জন্যও মাথায় আসেনি। লুমলে এবং তার সাথে আরও কতগুলো পাহাড়ি গ্রামকে বিদায় জানিয়ে পৌঁছেছি অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার চেকপোস্টে। এখানে আমাদের পারমিট দেখাতে হবে। এই রুট দিয়ে 2টা ভিন্ন ট্রেকে যাওয়া যায়, তার মধ্যে একটা গান্দ্রুক আর একটা ঘোরেপানি। আর আমরা যাচ্ছি ঘোরেপানি, তারপর সেখান থেকে পুন হিলের চূড়ায়। চেকপোস্টে পারমিট দেখানোর পর আমরা এখন যাচ্ছি উল্লেরির পথে। রাস্তাটা বেশ ডেঞ্জারাস, জায়গায় জায়গায় বড় বড় পাথর পড়ে আছে রাস্তার উপর, এবং একপাশে খারাপ পাহাড়, অন্য পাশে একেবারে গভীর খাদ। এক অন্যরকম অনুভূতি আমাদের হচ্ছে। আমাদের সাথে একজন লোকাল পিপলও যাচ্ছেন, এখানকার স্থানীয় একজন মানুষ। মূলত এবারেই শুরু হয়েছে আসল পাহাড়ি পথ। প্রতি মুহূর্তে ভয় আর বিপদের হাতছানি, তার মধ্যে দিয়েই আমাদের নিয়ে এগিয়ে চলেছেন রাজুদা। আমাদের সাথের লোকাল লোকটি তার গন্তব্যে পৌঁছে গেছেন। তাকে বিদায় জানাতে গিয়ে হাত মেলালেন আমার সাথে। এ এক ভিন্ন অনুভূতি। আপনি যদি কোনো এলাকায় ভ্রমণ করেন আর লোকাল মানুষজনের সাথে না মিশতে পারেন, তাহলে সেই ভ্রমণ 100% পূর্ণতা পায় না। রাজুদা এই মানুষটাকে চেনেন। এই পাহাড়ে একটা ঘরে নাকি একা একা থাকেন তিনি, তার কেউ নেই এই পৃথিবীতে। আচ্ছা, এই বয়সে এসে এমন পরিস্থিতিতে একা থাকতে পারবেন আপনি, কিংবা আমিও? গল্পে গল্পে চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য উল্লেরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6725 ফিট উচ্চতায় অবস্থিত এই দুর্দান্ত পাহাড়ি গ্রাম। উল্লেরি পৌঁছে গেছি, আমাদেরকে জিপ থেকে ড্রপ করা হয়েছে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। আমরা ঘোরেপানি পর্যন্ত ট্রেকিং করে যাব। আমার পেছনে এই যে দেখা যাচ্ছে মেঘ জমে আছে পুরো, সামান্য বৃষ্টিও হচ্ছে এই রোদের মধ্যে, বেশ ভালোই লাগছে। এখন ব্যাকপ্যাকগুলো রেডি করে নিয়ে বেরিয়ে পড়বো। ট্রেকিং শুরু করতে না করতেই বৃষ্টি বেড়েই গেল খানিকটা। ব্যাগকে তো আগেই রেইনকোট পরিয়ে দিয়েছি, এবারে নিজেরা রেইনকোট পরে নেওয়ার পালা। হৃদয় আমাকে একটা পঞ্চু কিনে নেওয়ার কথা বলেছিল, কিন্তু সেই সময়টা পাইনি। তাই কাছে যেটা আছে সেটা দিয়েই আপাতত বৃষ্টি থেকে বাঁচতে হবে। তবে তখনও জানতাম না এই বৃষ্টি শুধু বৃষ্টিতেই থেমে থাকবে না।
মুল্লারি থেকে ট্রেকিং শুরু করেছি আমরা 2050 মিটার উচ্চতায়। মানে আমাদের বাংলাদেশের পাহাড়গুলোর সর্বোচ্চ যে চূড়া তার চেয়ে উপরে এই জায়গায়, এখান থেকে আরো উপরে যেতে হবে। তো এই কারণে একটু কষ্টই হচ্ছে আমাদের। দেখা যাক, সাবধানে যেতে হবে। আবার বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ ছেয়ে গেছে, এক অদ্ভুত অনুভূতি। এই সিঁড়ির প্রতিটা ধাপ যেন এক একটা গল্প বলে যাচ্ছে আমাদের। কত শত দেশ আর জনপদের মানুষের পদচিহ্ন আছে এই ধাপগুলোতে, কে জানে। সেই ধাপগুলোর মধ্যে কেন জানি নিজেকে খুঁজতে শুরু করেছি, যেখানে লোকাল পাহাড়ি একটা মা তার ছোট্ট কিউট মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সাথে কিছুক্ষণের আলাপে ভুলে গেলাম পেছনে ফেলে আসা কষ্টগুলো। পাহাড়ের বৃষ্টির সাথে আমি আগে থেকেই পরিচিত। হঠাৎ মেঘ, সাথে সাথে বৃষ্টি, তারপর শেষ। এখনো অবশ্য একবারে শেষ হয়নি, তবে রেইনকোট আর গায়ে রাখা যাচ্ছে না। ভেতরে ঘেমে আরেক বৃষ্টি বয়ে যাচ্ছে। তবে রেইনকোট খুলে ফেলা যে আমার বিরাট একটা ভুল ছিল সেটা টের পেলাম একটু পরে। হঠাৎ শুরু হলো মুষলধারায় বৃষ্টি, সেই সাথে ছোট ছোট বরফের টুকরা। কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম সেখানেই। দুপুর তো হয়েই গেছে, লাঞ্চটা এখানে সেরে নেওয়াই যায়, কি বলেন? জায়গাটার নাম বানথাটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 7250 ফিট উচ্চতায় অবস্থিত। রেস্টুরেন্টের মধ্যে বসে বৃষ্টির শেষে গোটা এলাকা রোদ ঝলমলে হয়ে যেতে দেখলাম। আশেপাশের উঁচু পাহাড়গুলোর দুর্দান্ত ভিউ প্রতি মুহূর্তে পাগল করে দিচ্ছে আমাকে। বানথাটির এই রেস্টুরেন্টে বসে আমরা লাঞ্চটা সেরে নিব। ভেজ থালি অর্ডার করেছি বেসিক্যালি। এখানে ভেজিটেবল আছে, ডিমের অমলেট আছে, আর ডাল আছে। খাওয়া শেষ হতে না হতেই আবার বৃষ্টি। তবে এবার আর বসে থাকা যাবে না, এগিয়ে না গেলে আজ ঘোরে পানি পৌঁছানো সম্ভব হবে না হয়তো। এই আপার বানথাটি থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে যেতে হবে গোরে পানির উদ্দেশ্যে। আমরা এই একজনের কাছে লোকেশন শুনে নিলাম, এগিয়ে যাই। দেখি এখানে অবশ্য আর সিঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে সিঁড়ি পার হয়েছি, সিঁড়ি ভাঙা আসলেই কষ্টের। এই রাস্তা ধরে এগিয়েই দেখা পেয়েছি জিপ স্টেশনের। ট্রেকিং যাদের পোষায় না তারা এখান থেকে জিপ নিয়েও চলে যেতে পারবেন ঘোরে পানি। তবে আমরা ট্রেকিং করতেই এসেছি, সামনে অসংখ্য দৃশ্য আর ঘটনা প্রবাহ আমাদের জন্য অপেক্ষায় আছে। জিপে গেলে সেগুলোর অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে হবে। এই ট্রেকিংয়ে পুরোটা পথ জুড়েই সঙ্গ দিয়েছে অসংখ্য ঝর্ণা। কোনোটা দূরে পাহাড়ের গায়ে সাদা দাগ এঁকে নেমে গেছে, কোনোটা আবার একেবারে পথের পাশ দিয়ে। তাদের উৎস কোথায় আর শেষই বা কোথায় তা আমার জানা নেই। তবে তাদের দিকে তাকিয়ে বারবার মনে হয়েছে প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসগুলোর সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়। কিছু সৌন্দর্য জন্মই নেয় শুধু অনুভব করার জন্যই। অনেকক্ষণ ধরে শুধু হেঁটেই চলেছি পাহাড়ি জঙ্গল ঘেরা ট্রেল ধরে, কোনো জনমানুষের দেখা নেই। তবুও এগিয়ে যাচ্ছি আমরা, থামা যাবে না আর, কারণ সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে ঘোরে পানি। এই জনমানুষহীন জঙ্গলে রাত্রি যাপন করার মতো দুঃসাহসিকতা দেখানোর কোনো উপায় নেই। সংখ্যায় আমরা মাত্র 2 জন। সেই যে মুল্লারি থেকে মানুষ বলতে শুরু করেছে 3 ঘন্টা লাগবে, প্রায় 2 ঘন্টার বেশি হেঁটে ফেলেছি না আমরা। রেস্ট বাদ দিয়ে আমরা যে লাঞ্চ করেছি, লাঞ্চ ব্রেক ছিল বৃষ্টির সময়, সেটা বাদ দিয়ে প্রায় 2 ঘন্টার বেশি হেঁটে ফেলেছি। এখনও বলছে মানুষ 3 ঘন্টা। বুঝলাম না পাহাড়ের 3 ঘন্টা হইতে আসলে কত ঘন্টা লাগে। ট্রেকিং করে এগিয়ে যেতে যেতে হঠাৎই থমকে দাঁড়াচ্ছি মাঝে মাঝে। চারিদিকের সৌন্দর্য প্রতিটা মুহূর্তে মুগ্ধ করছে আমাকে। তবে কিছুক্ষণ পরে ধীরে ধীরে ভীষণ ব্লারি হতে শুরু করেছে, কারণ ঢুকে পড়েছি সম্পূর্ণ মেঘের মধ্যে। যেই মেঘ কিছুক্ষণ পরপর বৃষ্টি হয়ে ভেজাচ্ছে আমাকে। ফোনেও চার্জ শেষ, ক্যামেরা বৃষ্টিতে বের করতে পারছি না। জীবনে কোনোদিন মেঘের মধ্যে থেকে বৃষ্টিতে ভিজবো সেটা কি কল্পনাও করেছিলাম? এখন সময় প্রায় 8টা বেজে গেছে। এই মাত্র পৌঁছালাম
এই হোটেলের রুমে। দীর্ঘক্ষণের বৃষ্টি টানা আর দীর্ঘক্ষণের ট্রেকিং, আর এখানে পৌঁছে যে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সব কিছু মিলায় একটা অন্যরকম ঘোরের মধ্যে আছি। একটু স্থির হতে সময় লাগবে। মাঝে মাঝে মন চায় রাতের আকাশে অনেক তারাদের ভিড়ে হারিয়ে যাই আমি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9429 ফিট উপরে রাতের তারাগুলোকে যেন মনে হচ্ছে আরও কাছাকাছি। সেগুলো আমাকে তাদের গল্প বলতে চায়। সকালের ঘুম ভেঙেছে হিমালয়ের মাউন্টেনের সাথে। বরফে ঢাকা হিমালয়ের যে মাউন্টেন একেবারে আমাদের কাছেই। জানালা দিয়ে সেই যে ভিউগুলো দেখা যাচ্ছে বেশ চমৎকার। ক্ষণে ক্ষণে মেঘ আসছে, ঢেকে দিয়ে যাচ্ছে, আবার মেঘের পর্দা সরে যাচ্ছে। এক অসাধারণ দৃশ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2850 মিটার উপরে আছি আমি এখন। এখান থেকে আরও খানিকটা উপরে উঠতে হয় পুন হিলে সর্বোচ্চ ভিউ পয়েন্টটাতে যাওয়ার জন্য। ঘোরে পানি থেকে আরও উপরে পুন হিলের চূড়ায় উঠতে হবে এবারে। সেখান থেকেই হিমালয়ের সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। তবে ওয়েদার মেঘলা থাকায় ভোরে শুধু শুধু সেই ট্রেকে যায়নি। সুন্দর মতো ব্রেকফাস্ট শেষ করে তবেই যাব পুন হিলের চূড়ায়। সামনে সাজানো ব্রেকফাস্ট আর ব্যাকগ্রাউন্ডে হিমালয়। আমি জানি ব্রেকফাস্টের এমন মুহূর্ত শুধু আমার একার নয়, কোটি কোটি মানুষের স্বপ্ন। ঘোরে পানির হোটেল সুপারভিউয়ের যেখানে বসে ব্রেকফাস্ট করছি, সেখান থেকেই উপভোগ করা যায় অন্নপূর্ণা, ধৌলাগিরি আর ফিশ টেইলের চমৎকার ভিউ। সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসলে এমন দৃশ্য ধরা পড়তো আমার চোখেও। হোটেল ওনার মিনা দিদি আমাদেরকে দেখিয়েছেন সেই দৃশ্য। ব্রেকফাস্ট শেষ করে যখন পুন হিলে পৌঁছেছি, তখন আরেকবার মনে হলো পাহাড়িদের সময় মনে হয় খানিকটা স্লো চলে। না হলে 40 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা যেখানে বলে দিল, সেখানে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল কিভাবে। অবশ্য 10,531 ফিট উচ্চতার এইখানে আসতে গোটা পথেই যেন যুদ্ধ করতে হয়েছে শরীরের সাথে। ফুসফুস বাতাস শূন্য হয়েছে প্রায়। তবে লক্ষ্য যখন অটুট, তখন কে আটকে রাখবে আমাদের? পুন হিলের পিকের খুব কাছাকাছি আছি এখন। গত রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওই যে গেট দেখা যাচ্ছে, ওই গেটের এখানে এসে আমরা পৌঁছেছিলাম। ওইখানে পুলিশ চেকপোস্ট আছে, সেখানে পুলিশের কাছে আমাদের পারমিট দেখিয়ে তারপর আমরা ভেতরে ঢুকেছিলাম। আর সকালে দেখা এখন মনে হচ্ছে আরে এই তো এইখান দিয়ে আসলেই তো আমাদের আরও সুবিধা হতো, কিন্তু আসলে রাতে অন্ধকারে তো ওইগুলো দেখারও সুযোগ ছিল না। পুন হিল মূলত রোডোডেন্ড্রন ফ্লাওয়ারের জন্য বিখ্যাত। নেপালের জাতীয় এই ফুলকে স্থানীয়রা ডেকে থাকে লালিগুরান্স। এখানে হাজার হাজার রোডোডেন্ড্রন। নন সিজনে আমি খুব অল্প পরিমাণের ফুলের দেখা পেয়েছি। মূলত মার্চ এবং এপ্রিলের মধ্যেই এই ফুলের সিজন থাকে। তখন লালে লাল হয়ে যায় এই পুন হিলের চূড়া। পুন হিলের এরিয়া জুড়ে এই নেপালের জাতীয় যে ফুল রোডোডেন্ড্রন, সেই ফুলের একেবারে বিশাল এক বাগান আছে এখানে। আর একটা মাস আগে আসলেই হয়তো সেই ফুলগুলোর একটা অসাধারণ সৌন্দর্য ধরা দিত আমাদের দৃষ্টিতে, কিন্তু দুর্ভাগ্য। পুন হিলে এসে নাম না জানা অসংখ্য ফুলের দেখা পাচ্ছি। তার মধ্যে এটা একটা ইয়েলো কালারের এই ফুলটা বেশ চমৎকার লাগছে দেখতে। তবে শুধু এই ফুলের জন্য নয়, এই পুন হিলে মানুষ আসে এখানে দাঁড়িয়ে সুবিশাল হিমালয়ের ভিউ দেখার জন্য। হেঁটে এগিয়ে যাচ্ছি সেই ভিউ পয়েন্টটার দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3210 মিটার উচ্চতায় আছি এখন, পুন হিলের পিকে। এইখানে দাঁড়িয়ে হিমালয়ের বেস্ট ভিউ পাওয়া যায়। একেবারে হাত বাড়ালেই মনে হয় হিমালয়কে ছোঁয়া যাবে। অন্নপূর্ণা আর ফিশ টেইলের দুর্দান্ত ভিউ এখান থেকে দেখার কথা প্রত্যেক দিন সকালবেলা, কিন্তু আজকের বিষয় হচ্ছে মেঘের কারণে ফুল ভিউটা পাওয়া যাচ্ছে না। তবে এইখানে এসে যে অনুভূতিটা হচ্ছে, অক্সিজেন লেভেল কমে গেছে, এখানে চতুর্দিকে মেঘ জমে আছে, এক সত্যিই অসাধারণ ভিউ। আজ আমার বড়ই আফসোস হচ্ছে, আমার জন্য না, তাদের জন্য আফসোস হচ্ছে যারা এখানে কোনোদিন আসতে পারেনি আর কোনোদিন আসতে পারবে না, তাদের জন্যে। হে রব,
তোমার তোমার দরবারে শত কোটি শুক্রিয়া।